সিলেট বোর্ড 2019 সালে বিষয় দায়বন্দির সমাধান আমরা করব। ব্যাংক জমা এটি চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, ইজারা সম্পদ স্থায়ী সম্পদ এবং ইজারা সম্পদের সামনে এইভাবে যদি কোনো বস্ত্র উল্লেখ থাকে তাহলে আমাদের অবলোপন বের করতে হবে। আর আমরা জানি ইজারা সম্পদের অবলোপন বা স্থায়ী সম্পদের অবচয় এগুলো পরিচালন ব্যয়তে লিপিবদ্ধ করতে হয়। প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয়তে আসবে, মজুরি বিক্রিত পণ্যের ব্যয়তে আসবে। এটি প্রত্যক্ষ খরচ, এখানে 10 মাসের দেয়া আছে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু 12 মাসের, তার মানে হচ্ছে 2 মাসের এখানে মজুরি বকেয়া আছে। ক্রয় প্রত্যক্ষ খরচ, ভাড়া পরিচালন ব্যয়তে আসবে, মণিহারি পরিচালন ব্যয়তে। বিনিয়োগ হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ এবং বিনিয়োগের সামনে পার্সেন্ট থাকলে আমাদের সুদ নির্ণয় করতে হবে। উত্তোলন এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে, আজাপত্তি স্থায়ী সম্পদ। মূলধন মালিকানা সত্ত্ব, বিক্রয় এর প্রত্যক্ষ আয়, প্রদেয় হিসাব চলতি দায়, বকেয়া বেতন এটি চলতি দায়। ঋণপত্র দীর্ঘমেয়াদী দায় এবং ঋণের সামনে পার্সেন্ট আছে, আমাদের সুদ নির্ণয় করতে হবে। অন্যান্য তথ্যতে বলা আছে সমাপনী মজুদ পণ্য 22,500 টাকা, যার মধ্যে 2,500 টাকা মণিহারি অবহিত আছে। এই অবহিত মণিহারি সমাপনী মজুদ পণ্য থেকে বাদ যাবে এবং পরিচালন ব্যয়তে মণিহারি থেকে অবহিত মণিহারি বাদ দিতে হবে। মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন, বিক্রয় মূল্য পণ্য উত্তোলন বিক্রয়ের সাথে যোগ করতে হবে এবং মূলধন থেকে বাদ দিতে হবে। বাকিতে পণ্য ক্রয়, এটি ক্রয়ের সাথে যোগ হবে এবং প্রদেয় হিসাবের সাথে যোগ দিতে হবে। আসবাবপত্রের অপচয়, এই অপচয় হচ্ছে আমাদের পরিচালনা ব্যয়তে দেখাতে হবে। ক নম্বরে বলা ছিল ইজারা সম্পত্তির অর্জন ব্যয় নির্ণয় করে। এর অর্থ হচ্ছে আমাদের অঙ্ক কিন্তু 2018 সালে এবং ইজারা সম্পত্তি আমরা অর্জন করছি হচ্ছে 1/7/2015 তারিখে 10 বছরের জন্য। তাহলে এখানে যে 22,500 টাকা যে মূল্যটা দেওয়া আছে এটা কিন্তু 2018 সালের মূল্য, কিন্তু 18 সালে কিন্তু আমরা কিন্তু এটা অর্জন করছি 2015 সালে। তাহলে এখান থেকে কত দিনের ব্যবহার করা হয়েছে? 15 সালে ব্যবহার করা হয়েছে 6 মাস, 1/7/15, তার মানে 15 সালে ব্যবহার করা হয়েছে 6 মাস। এবং 17 সালে ব্যবহার করা হয়েছে আমাদের কত? 15 পর 16 সালে ব্যবহার করা হয়েছে আমাদের 1 বছর এবং 17 সালে ব্যবহার করা হয়েছে আমাদের 1 বছর। তাহলে এখানে কিন্তু এই 10 বছরের মধ্যে থেকে অলরেডি কিন্তু 2.5 বছর চলে গেছে। তার 10 বছর থেকে 2.5 বছর চলে গেলে আমাদের থাকে কিন্তু 7.5 বছর। তার মানে এই 22,500 টাকা কিন্তু আমাদের 7.5 বছরের ভ্যালু, কিন্তু আমাদের অর্জন মূল্য ছিল কিন্তু 10 বছরের। তাহলে আমাদের নম্বর প্রশ্ন ছিল যে ইজারা সম্পদ অর্জন ব্যয় নির্ণয় করতে। তাহলে আমরা লিখতে পারি রেওয়া মিলে প্রদত্ত ইজারা সম্পত্তির মূল্য হচ্ছে 22,500 টাকা এবং এটা কিন্তু আমাদের আমাদের 2.5 বছর আমরা ব্যবহার করে ফেলছি, কারণ আমাদের অঙ্ক 2018 সাল এবং এটা হচ্ছে আমাদের অঙ্ক করতেছি 2018 সালে এবং আমরা অর্জন করছিলাম 2015 সালে। তা 15 থেকে 18 অলরেডি আমাদের 2.5 বছর চলে গেছে। তাহলে 2.5 বছর চলে গেলে এখন কিন্তু আসছে আমাদের 7.5 বছর, অর্থাৎ 7.5 বছর। তাহলে এই 22,500 টাকা কিন্তু আমাদের 7.5 বছরের জন্য। তাহলে আমরা যদি 7.5 বছর দিয়ে যদি ভাগ দিই এবং যত বছর অতিবাহিত হয়ে গেছে 2.5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা 2.5 বছরের অবলোপনটা বের করতে পারবো। তাহলে আমরা যদি এই 22,500 সাথে অবলোপনটা যোগ দিতে পারি তাহলে আমাদের অর্জন ব্যয়টা চলে আসবে। ক্ষতে বলা ছিল মোট লাভ নির্ণয় করো। মোট লাভ আমরা কীভাবে করব? যে বিক্রয়ের সাথে যে বিক্রয় আমাদের যে 10,500 1 লাখ টাকা আছে তার সাথে আমরা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন আমরা যোগ দেবো। আমরা জানি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয়ের সাথে যোগ করতে হয়। তারপর আমরা বাদ দিব হচ্ছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্য 30,000 এবং ক্রয়ের সাথে আমাদের অলিখিত ক্রয় যোগ করবে, যে এখানে কিন্তু আমাদের অলিখিত ক্রয় ছিল, বাকিতে ক্রয় মানে অলিখিত ক্রয় যোগ হবে এবং এই মজুরি হচ্ছে তাহলে আমাদের ক্রয় পরিমাণ আসতেছে 48,000। মজুরি আমাদের এখানে রেওয়া মিলে দেওয়া আছে 10 মাসের 15,000 টাকা, তাহলে আমাদের 2 মাসের বকেয়া আছে। তাহলে তাহলে এখানে আমরা 15,000কে কীভাবে বের করবো? এই 15,000-এর সাথে আমরা 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। 10 দিয়ে আমরা কেন ভাগ করবো? কারণ মজুরি দেওয়া আছে 10 মাসের জন্য। 10 মাসে 15,000 টাকা হলে 2 মাসের কত? 2 মাস আমরা বকেয়া কীভাবে বুঝলাম? কারণ আমাদের অঙ্ক হচ্ছে 1 বছর, 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 10 মাসে যদি দেওয়া থাকে 2 মাসে বকেয়া আছে, তাহলে মজুরির সাথে আমরা বকেয়া মজুরি 3,000 যোগ করলে আমাদের মজুরি বাবদ প্রত্যক্ষ খরচের পরিমাণ আসে 18,000 টাকা। এমন এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে ভ্যালু আসতেছে 96,000 টাকা। 30,000, 48,000 এবং 18,000 যোগ করলে আমাদের আসে 96,000 টাকা। এর থেকে আমরা সমাপনী উৎপন্ন বাদ দেবো। সমাপনী উৎপন্নের মূল্য ছিল 22,500 টাকা এবং এখানে বলা ছিল সমাপনী মজুদের মধ্যে 2,500 টাকা অবৈধ মনির অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা সমাপনী উৎপন্ন থেকে অবৈধ মনিহারি বাদ দেবো। তাহলে সমাপনী উৎপন্ন আসতেছে 20,000 টাকা। এই 96,000 থেকে 20,000 বাদ দিলে আমাদের বিক্রিত পণ্য ব্যয় 76,000 টাকা। আর আমরা জানি মোট লাভ বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্য ব্যয় বাদ দিতে হবে। নিট বিক্রয় হচ্ছে 1,05,000 আর বিক্রিত পণ্য ব্যয় যদি আমরা 76,000 বাদ দিই তাহলে আমাদের মোট মুনাফা পরিমাণ আসতেছে 29,000 টাকা। গ নম্বরে বলা ছিল নিট আয় 7,100 টাকা ধরে আদিলাহ ট্রেডার্সের মালিকানা সত্ত্ব মোট দায় নির্ণয় করো। তাহলে মোট দায় বলতে আমরা বুঝি চলতি দায়
চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় হচ্ছে আমাদের বহির্দায়, আর মালিকানা সত্ত্ব যদি আমরা যোগ করতে তাহলে আমরা মোট দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবো। তাহলে চলতি দায় প্রথমে কী আসবে, এই যে এখানে যে আমাদের প্রদেয় হিসাব আছে এটি কিন্তু আমাদের চলতি দায়। তাহলে প্রদেয় হিসাব সাথে বাকিতে ক্রয় যোগ হবে। বাকিতে ক্রয়ের কাজ হচ্ছে ক্রয়ের সাথে যোগ দিতে হবে এবং প্রদেয় হিসাবের সাথে যোগ দিতে হবে। কারণ বাকিতে ক্রয় করলে কী হয়, ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রদেয় হিসাবের পরিমাণও বৃদ্ধি পায়। তাহলে প্রদেয় হিসাবের সাথে আমরা অলিখিত ক্রয়টা যোগ দিলাম। আর এই যে এখানে আছে আমাদের বকেয়া বেতন, আমরা জানি বেতনটা হচ্ছে ব্যয়ের বকেয়া আমাদের চলতি দায়। তাহলে বকেয়া বেতন কত হচ্ছে ৩,৫০০ টাকা। আরেকটি হচ্ছে যে আমাদের মজুরি, যেটা আমরা 10 মাসের মজুরি আমাদের 15,000 টাকা, 2 মাসে কিন্তু আমরা বকেয়া বের করছি 3,000 টাকা। এই যেখানে আমরা কিন্তু বকেয়া মজুরি বের করছিলাম 3,000 টাকা। এই 3,000 যদি, তাহলে এই 3,000 টাকার বকেয়া মজুরিটা আমাদের চলতি দায়, যে বকেয়া মজুরি চলতি দায়। এখানে আরেকটি দায় হচ্ছে ঋণপত্রের বকেয়া সুদ। ঋণপত্রের বকেয়া সুদটা আমরা কীভাবে বের করছি দেখি, যে ঋণ থাকলেই, ঋণের সামনে পার্সেন্ট থাকলে সুদ বের করতে হবে। তাহলে আমাদের অঙ্ক কিন্তু 2018 সালে আমরা ঋণ গ্রহণ করছি 1/1/2018 সালে। তাহলে 45,000-এর 12% 1 বছরের সুদ হয় আমাদের হচ্ছে আমাদের আমাদের ঋণ ছিল হচ্ছে 45,000 টাকা, এবং এই 45,000-এর আমাদের 12% ঋণের পরিমাণ আসে কিন্তু 5,400 টাকা। এখন এই সুদটা যে বকেয়া আছে আমরা কীভাবে বুঝবো, দেখো ঋণ হচ্ছে ক্রেডিট, তাই ঋণের সুদ বসবে ডেবিট পাশে। হ্যাঁ, আমাদের ডেবিট দিকে কিন্তু কোনো ঋণের সুদ দেওয়া নাই। এর অর্থ হচ্ছে আমরা যার কাছে ঋণ করছি তাকে ঋণের সুদটা আমাদের চলতি বছর ঋণের সুদ পরিশোধ করা হয় না। যদি আমরা ঋণের সুদ পরিশোধ করতাম তাহলে আমাদের ডেবিটে থাকতো, পরিশোধ করা হয়নি, তাহলে এটি আমাদের জন্য চলতি দায়, যেটাকে আমরা এখানে লিখছি ঋণের বকেয়া সুদ 5,400 টাকা। তাহলে আমাদের সর্বমোট চলতি দায়ের পরিমাণ হচ্ছে 24,900 টাকা। এবং ঋণ যেটা ছিল দীর্ঘমেয়াদী দায়, ঋণপত্র এটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়, এটিও আমাদের দীর্ঘমেয়াদী দায়িত্বে আসবে। আর মালিকানা সত্ত্ব আমরা নির্ণয় করব, মালিকানা সত্ত্ব নির্ণয় করবো মূলধনের সাথে আমরা নিটাই যোগ করব। এখানে কিন্তু নিটাই আমাদের দেওয়া ছিল 7,100 টাকা, এবং নিটাই যোগ হওয়ার উত্তোলন বাদ যাবে। এখানে উত্তোলন ছিল আমাদের 10,000 টাকা। তাহলে মূলধন থেকে আমরা কী বাদ দেবো, উত্তোলন বাদ দিলে আমাদের টাকার সাথে 77,100 টাকা। এবং বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলেই মূলধন থেকে বাদ যাবে, সেটা ক্রয় মূল্য হোক কিংবা বিক্রয় মূল্য হোক। এখানে বলা ছিল বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। বিক্রয় মূল্য পণ্য উত্তোলনের কাজ হচ্ছে বিক্রয়ের সাথে যোগ দিতে হবে এবং মূলধন থেকে বাদ দিতে হবে। এই যে বিক্রয় মূল্য পণ্য উত্তোলন আমরা বিক্রয় থেকে মূলধন থেকে বাদ দিয়েছি, তাহলে আমাদের উত্তোলন পরিমাণ আসতেছে 72,100 টাকা। তাহলে আমাদের চলতি দায় 24,900 টাকা, দীর্ঘমেয়াদী দায় 45,000 টাকা, এবং মালিকানার সত্ত্বের পরিমাণ হচ্ছে 72,100 টাকা। তাহলে আমরা যোগ করলে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ আসবে 1,42,000 টাকা।